বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছে এবং আজকে আমরা আলোচনা করব বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা এডিআর, সংক্ষেপে এডিআর বলে, বুঝছেন? আর ইংরেজিতে এটার পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, আর বাংলায় বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এখন যদি বলেন স্যার বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, দেখেন, একটা দেওয়ানি মামলা যখন দায়ের হয়, দায়ের হওয়ার পর থেকে নিষ্পত্তি হওয়া পর্যন্ত এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। মানে সব কিছু যদি একেবারে ঠিকঠাকও সম্পন্ন হয় তবুও অনেক সময় কি লেগে যায়। যেমন আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, ধরেন আমরা জানি যে আরজি দাখিল করলেন, আরজি দাখিল করার পরে সমন একেবারে যদি বিবাদী ঠিকঠাক মতো পায় 30 দিন লেগে যাবে। বিবাদী সমন পাওয়ার পরে লিখিত জবাব যদি সময় মতো দেয় তাও সর্বোচ্চ কত 60 কার্য দিবস। এরপরে বিচার্য বিষয় গঠন, এরপরে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, এরপরে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হলে 120 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ। তারপরে যদি চূড়ান্ত শুনানি 120 কার্য দিবসের মধ্যে শেষ নাও হয়, অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায়, ডিক্রি, তারপরে যে জারি মামলা করে আপনি ফল ভোগ করবেন। তার মানে দেওয়ানি মামলা নিষ্পত্তি করা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। তখন আইন প্রণেতারা একটা বিধান করলেন যে মামলা তো করলো দুই পক্ষ, মামলা করার পরে ওই মামলার যে বিচার শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ ইস্যু গঠন হওয়ার পূর্বে, জবাব দাখিলের পরে, ইস্যু গঠনের পূর্বে উভয় পক্ষ যখন হাজির হবে তখন তাদেরকে পাঠাই দেওয়া হবে, যাও তোমরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করো। এবং তারা যদি ওই বিষয়টা পাঠানোর পরে আদালত সর্বোচ্চ সময় দেয় 90 দিন, এই 90 দিনের মধ্যে তারা যদি নিজেরা দফায় দফায় বসে এক জায়গায় বসে কথা টথা বলে যদি তারা একমত হতে পারে যে না আমাদের মধ্যে আর বিরোধ থাকা উচিত না, তখন তারা আদালতে এসে জানাবে এবং আদালতে এসে জানালে আদালত সাথে সাথে ডিক্রি দিয়ে দিবে। এই যে ডিক্রিটা দিল এটার বলে মধ্যস্থতার ডিক্রি, এবং এই বিধানটা যে নিষ্পত্তি হলো এটা হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। কারণ যে বিরোধটা নিষ্পত্তি করতে আমাদের বছরের পর বছর লেগে যেত, সেই বিরোধটা নিষ্পত্তি হচ্ছে খুবই কি সময়, অল্প সময়। আচ্ছা, পেজ নাম্বার 88, একজন জিজ্ঞেস করছেন পেজ 88। তার মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোনো মামলা মীমাংসার যে পদ্ধতি সেটারই কি বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এখন আমাদের দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির দুইটা পদ্ধতি আছে। কয়টা? দুইটা। একটা হলো মেডিয়েশন আর একটা হলো আরবিট্রেশন। মেডিয়েশনকে বলে মধ্যস্থতা আর আরবিট্রেশনকে বলে আপনার সালিস, বুঝছেন? সো আমরা আসেন দেখি, একটু পড়ি, দেখেন। আরজি দাখিল এবং আরজির বিপরীতে জবাব দাখিলের মাধ্যমে প্লিডিং সম্পন্ন হয়। প্লিডিং সম্পন্ন হলে দুই পক্ষের মধ্যকার বিরোধের বিষয় পরিষ্কার হয়ে যায় এবং আদালত, আন্ডারলাইন করবেন, প্রথম শুনানির তারিখ নির্ধারণ করে দেয়। কিন্তু 2003 সালে সর্বপ্রথম, আন্ডারলাইন করেন তো, 2003 সালে সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি সংশোধন করে এডিআর এর বিধান অন্তর্ভুক্ত করা হয়। এডিআর মানে কি? এডিআর মানে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধিতে এই যে এডিআর এর যে বিধান, এটা সর্বপ্রথম যোগ করা হয় কত সালে? 2003 সালে। দেওয়ানি কার্যবিধিতে 89 ক এবং 89 খ নামে দুটি নতুন ধারা যোগ করা হয়। এবং অর্থঋণ আইনের 5ম অধ্যায়ে এরূপ সংশোধনী আনা হয়। 89 ক এবং 89 খ দুই ধরনের এডিআর এর বিধান সংযোজন করা হয়, আন্ডারলাইন করেন। একটা হলো সমঝোতা বা মিডিয়েশন, এই সমঝোতার আর একটা বাংলা হচ্ছে মধ্যস্থতা, বুঝছেন? সমঝোতা জেনে রাখা ভালো, কারণ ইংরেজিতে মিডিয়েশন বললেও প্রশ্নকর্তারা তো বাংলায় আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।
তাহলে সমঝোতার আর এক বাংলা প্রতিশব্দ কি বলেন? মধ্যস্থতার। ইংরেজিতে কি বলে? মিডিয়েশন। সমঝোতা এবং সালিশ, আরবিট্রেশন। 89 ক ধারায় মধ্যস্থতা বা সমঝোতার বিধান করে বলা হয়েছে যে জবাব দাখিলের পর, আন্ডারলাইন করেন, জবাব দাখিলের পর, জবাব মানে কি? লিখিত জবাব। যখন উভয়পক্ষ আদালতে উপস্থিত থাকবে, মানে আরজি দিছে বাদী, বিবাদী এসে দিছে কি? জবাব। এরপরে যখন উভয়পক্ষ হাজির থাকবে তখন আদালত প্রয়োজনে শুনানি মুলতবি রেখে দুপক্ষের মাঝে বিষয়টি মধ্যস্থতা করার চেষ্টা করবে অথবা মধ্যস্থতা করার জন্য বিষয়টি উভয়পক্ষের আইনজীবীদের কাছে পাঠাবেন। এবং যদি আইনজীবী নিয়োগ না করা হয়ে থাকে তাহলে জেলা জজ কর্তৃক তৈরি মধ্যস্থতাকারীদের তালিকা থেকে কোনো একজন মধ্যস্থতাকারীর নিকট কি পাঠাবেন। এখন কথা হলো মধ্যস্থতাটা করবে কে? আমরা আসতেছি পরে। মধ্যস্থতা আসলে স্বয়ং যিনি আদালত উনি করতে পারে, আইনজীবীদের কাছে পাঠাইতে পারে, অথবা প্রতিটা জেলায় একটা মধ্যস্থতাকারীদের প্যানেল থাকে, এই প্যানেলটা তৈরি করে জেলা জজ। ধরেন গোপালগঞ্জের মধ্যস্থতাকারী হিসেবে আরিফ সাহেব আছে, রহিম সাহেব আছে, আমাদের বিশ্বজিৎ আছে, এদের নাম। এদেরকে বিভিন্ন মামলায় মধ্যস্থতাকারী হিসেবে রাখা হয়, এরকম কারো কাছে পাঠাতে পারে। এছাড়া দেখেন 89 খ ধারায় সালিশের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সালিশটা কি বলে? আরবিট্রেশন। এখানে বলা হয়েছে যে মামলার গোল দেবেন যে কোনো পর্যায়ে যদি উভয়পক্ষ আদালতের কাছে প্রার্থনা করে যে তারা মামলাটি প্রত্যাহার করে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করবে, সেক্ষেত্রে আদালত মামলার প্রত্যাহারের অনুমতি দিবে। এক্ষেত্রে বিষয়টি কি 2001 সালে সালিশ আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। এখন একটু বুঝেন, মধ্যস্থতা হলো আদালত পাঠায়, লিখিত জবাব দাখিলের পরে আদালত এই মধ্যস্থতা পাঠায় যে তোমরা যাও মধ্যস্থতা করে আসো। যদি ব্যর্থ হও তাহলে মামলা আবার মামলার গতিতে চলবে, ঠিক আছে। আর সালিশিতে যায় হলো পক্ষরা, বাদী বিবাদী এসে বলে যে আমরা সালিশ করতে চাই, তখন আদালতের কাছে অনুমতি চাই, যেমন আমরা সালিশ করতে চাই, আমাদের মামলাটা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। যদি প্রত্যাহারের অনুমতি দেয় তাহলে তারা গিয়ে যদি সালিশ টালিশ হলো তাহলে তার মামলা জীবনে করা লাগলো না। আর যদি সালিশ ব্যর্থ হয় তাহলে ওই মামলা আবার এসে দায়ের করে। তাহলে মধ্যস্থতার সালিশের মধ্যে পার্থক্য কি? মধ্যস্থতা পাঠায় আদালত আর সালিশিতে যায় পক্ষরা। মধ্যস্থতায় মামলা প্রত্যাহার করা লাগে না, সালিশিতে মামলা প্রত্যাহার করা লাগে, বুঝেন কিনা? আর মধ্যস্থতায় একটা নির্দিষ্ট পর্যায়ে যেতে হয়, দ্যাট মিনস ওই লিখিত জবাব দাখিলের পরে। কিন্তু সালিশিতে পক্ষরা যে কোনো পর্যায়ে যেতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, তো তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে নিম্নলিখিত বিধান উল্লেখ আছে, যথা প্রথমটা দেখেন মেডিয়েশন বা মধ্যস্থতা ধারা 89 ক, আরবিট্রেশন বা সালিশ 89 খ, মেডিয়েশন ইন আপিল, আপিলে মধ্যস্থতা, আপিলেও মধ্যস্থতা করা যায়, এটা আছে কত? 89 গ। তো এখন আমরা এই মধ্যস্থতা সম্পর্কে বিস্তারিত বিধিবিধান, এগুলো আমি আপনাদের জায়গায় হলে আমি জীবনও মুখস্থ করতাম না, আমি দেখতাম যে আমার কতটুকু মনে থাকে। এই কথাগুলো আমি আমার নিজের ভাষায় জাস্ট ধারাটুকু ঠিক রাইখে আমি ধারণা নিয়ে যেতাম। এখন মুখস্থ করতে আমি নিরুৎসাহিত করি না, কিন্তু আপনার পক্ষে এত বড় এই যে 89 পেজের একটা নোট, এটা তো হুবহু মনে রাখা, লাইন বাই লাইন তো মনে রাখা সম্ভব না। এটা তো লাইন বাই লাইন আপনি মনে কেন রাখবেন? আমি মূল থিমটা মনে রাখা আর বাকি জিনিসটা আমি আমার ভাষায় উপস্থাপন করব, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তো চলে আসি মধ্যস্থতা। দেওয়ানি কার্যবিধি 1908 89 কতে মধ্যস্থতা সম্পর্কে নিম্নলিখিত বিধান রয়েছে, যাদের মাধ্যমে মধ্যস্থতা করা যায়। দেখেন কাদের মাধ্যমে মধ্যস্থতা করা যায় বলছে, লিখিত জবাব দাখিলের পর আদালত মকদ্দমার বিরোধ কিংবা বিরোধ সমূহ নিষ্পত্তির লক্ষ্যে শুনানি বন্ধ রেখে নিজে মধ্যস্থতা করবে। আন্ডারলাইন করে, নিজে মধ্যস্থতা করবে। নিজে মানে কি? আদালত স্বয়ং, বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে লিগাল এইড অ্যাক্ট 2000-এর অধীন, আন্ডারলাইন করবেন, লিগাল এইড অফিসারের কাছে পাঠাবে। লিগাল এইড অফিসার কে? শুনেন, এই লিগাল এইড অফিসার হলো একজন সহকারী জজ, বর্তমানে হলো সিভিল জজ পদমর্যাদার একজন ব্যক্তি। ওনারে লিগাল এইড অফিসার হিসেবে নিয়োগ করে ওনার কাছে মধ্যস্থতার জন্য পাঠাইতে পারে, যে যাও লিগাল এইড অফিসার কাছে যাও, উনি মধ্যস্থতা
করে দিবে। বা দেখেন পক্ষ সময় নিযুক্ত আইনজীবী কিংবা আইনজীবীদের নিকট বিষয়টি পাঠাবে। তাহলে মধ্যস্থতার কাছে করার জন্য লিগ্যাল এইডের অফিসারের কাছে পাঠাইতে পারে, অথবা কার কাছে পাঠাইতে পারে, আইনজীবীর কাছে পাঠাতে পারে, বা আইনজীবী নিযুক্ত না থাকলে পক্ষ বা পক্ষ সমূহের নিকট বিষয়টি পাঠাবে। ধরেন কোনো আইনজীবী নিযুক্ত হয় নাই, তাহলে বাদী বিবাদীর কাছে পাঠালো যে যাও তোমরা আগে নিজেরা বসো, বৈষা মধ্যস্থতা করতে পারো কিনা। বা জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেলের কোনো মধ্যস্থতাকারী নিকট পাঠাবে। জেলা জজের একটা প্যানেল আছে যে এই মামলায় মধ্যস্থতা করবে অমুক অমুক অমুক, তাহলে কার কাছে পাঠাবে? জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত কোনো মধ্যস্থতাকারী, ওই যে প্যানেল আছে প্যানেলের কাছে পাঠাবে। তারপরে দেখেন পক্ষগণ মধ্যস্থতার আন্ডারলাইন করেন ফি নির্ধারণ করবে। এখন যিনি মধ্যস্থতা করবেন তার ফি নির্ধারণ করবে কারা? পক্ষগণ। এবং মধ্যস্থতাকারী নির্ধারণ করবেন। এক্ষেত্রে যদি তারা ব্যর্থ হন তাহলে আদালত নির্ধারণ করবেন। জি, মানে মধ্যস্থতাকারী ফি কত হবে এটা যিনি মধ্যস্থতা করবেন এবং যাদের মধ্যে মধ্যস্থতা করবেন এরা আলাপ আলোচনা করে নির্ধারণ করবে। কিন্তু ওরা যদি কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছাতে না পারে তাহলে ফি নির্ধারণ করে দিবে কে? আদালত। এখন আমরা চলে আসি মধ্যস্থতাকারী নিয়োগের সময়। মধ্যস্থতার আদেশ প্রদানের আন্ডারলাইন করবেন 10 দিনের মধ্যে পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ দিবে। তো মধ্যস্থতার যখন বললো যে তোমরা মধ্যস্থতায় যাও, তাহলে মধ্যস্থতাকারী নিয়োগ দিবে কয় দিনের মধ্যে? 10 দিন। উক্ত সময়ের মধ্যে না পারলে পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ দিবে। আদেশের 10 দিনের মধ্যে যদি তারা মধ্যস্থতাকারী নিয়োগ দিতে না পারে তাহলে এরপরে আর সময় পাবে কয় দিন? 7 দিন। অর্থাৎ সর্বোচ্চ 17 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। আমি ধরেন রতিন সাহেব বাদী, আরিফ সাহেব বিবাদী, আমি বললাম যে মধ্যস্থতায় যান, 10 দিনের মধ্যে অন্য কোনো মধ্যস্থতাকারী নিয়োগ দিতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রে আরো সময় দেওয়া হবে কয় দিন? 7 দিন। এই 17 দিনের মধ্যে ওনাকে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা আসি মধ্যস্থতা সম্পন্ন করার সময়। এই যে মেডিয়েশন, এটা আসলে শেষ করতে কতদিন সময় লাগবে? মধ্যস্থতা সম্পন্ন করার সময় নিয়োগ দেওয়ার আন্ডারলাইন করবেন 60 দিনের মধ্যে মীমাংসা করবে। যখন নিয়োগ দেওয়া হলো তার কত দিনের মধ্যে? 60 দিন। তাও সম্পন্ন না করলে আরো 30 দিন বাড়াবে। তাহলে সর্বোচ্চ 60 দিনের মধ্যে সম্পন্ন করবে। 60 দিনের মধ্যে যদি সম্পন্ন করতে না পারে আরো সময় বাড়াবে কতদিন? 30 দিন। অর্থাৎ সর্বোচ্চ 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এই বিষয়গুলো আসলে প্রিলিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি লিখিততে এখানে একটু উল্টাপাল্টা লেখেন কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কিছু জিনিস আছে প্রিলিতে একেবারেই ওই পুঙ্খানুপুঙ্খভাবে লেখা লাগে। আর লিখিততে যদি আপনি একটু হেরফেরও করেন তেমন কোনো সমস্যা নাই। প্রিলি আর লিখিতর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রিলিতে হলো আপনি যদি একেবারে কিছু নাও পড়ে যান ওই সাইডটা উত্তর আন্দাজে দাগানো যায়, কিন্তু লিখিততে কিছু না পড়ে গেলে লেখা যায় না। প্রিলিতে উত্তর একেবারে 100% অ্যাকুরেট হওয়া লাগবে, আর লিখিততে 100% অ্যাকুরেট হওয়ার দরকার নাই। আপনি যদি একটা প্রশ্নের ওভারঅল ধারণা দিয়ে আসেন তাতেও আপনি মার্ক পাবেন। প্রিলিতে সময় খুব কম, লিখিততে সময় 4 ঘন্টা। কোনো প্রশ্ন যদি আমি মনে পড়তেছে না তাৎক্ষণিকভাবে ওইটা পরে লিখলে দেখা গেলো একটা প্রশ্ন আমি পারি না, ওইটা আমি পরে লিখবো, অন্য প্রশ্ন লিখতে লিখতে ওইটা আমার মাথায় চলে আসে। তো এই জন্য দুই পরীক্ষারই আপনার উপকারিতা অপকারিতা সুবিধা অসুবিধা আছে আর কি। জি আরিফ সাহেব কি প্রশ্ন করছেন? নেন 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 নেন, এই যে নেন স্যার। এই জায়গায় একটু খটকা আছে স্যার। খটকাটা আছে এই জায়গায় কিন্তু দুটো লাইন বলছেন স্যার। একটা লাইন হলো মধ্যস্থকারী নিয়োগের সময় আর মধ্যস্থকারী সম্পন্ন করার সময়, এই দুটো লাইনের আর একটু ব্যাখ্যা দেন স্যার। এই খটকা কি আছে? খটকাটা হলো, খটকা আমি বললাম যে দুই পক্ষরে বলছে যে আপনারা মধ্যস্থতা করেন। এখন আপনি যখন মধ্যস্থতা করবেন আমি বললাম আচ্ছা আগে শুনেন। জি স্যার। দুই পক্ষের মধ্যে বললাম যে আপনারা ফুটবল খেলে আসেন। জি স্যার। আগে রেফারি ঠিক করেন। জি স্যার। তাহলে রেফারি ঠিক করবে হলো 10 দিন,
10 দিনের মধ্যে যদি তারা না পারে, আদালত বলবে আরো 7 দিন দিলাম, 17 দিনের মধ্যে রেফারি ঠিক করবে। রেফারি ঠিক, এবার খেলা শেষ করো 90 মিনিটের মধ্যে। যদি 90 মিনিটের মধ্যে শেষ না হয়, আরো সময় বাড়াবে কতক্ষণ? 30 মিনিট। মানে ফুটবল খেলার কথা বলতেছি। আর যদি এই কথা বলি যে তুমি 60 মিনিটের মধ্যে খেলা শেষ করো, যদি তুমি 60 মিনিটের মধ্যে খেলা শেষ করতে না পারো, তাহলে আরো সময় লাগবে কত? 30 মিনিট। বুঝছেন? এবার কি বুঝছেন? তাহলে স্যার তাহলে 90 দিন গেল, আর আরো 17 দিন। দেখেন, মধ্যস্থতা প্রতিবেদন প্রাপ্তির আন্ডারলাইন করেন 7 দিনের মধ্যে আদালত সোলে ডিক্রি জারি করবেন। যখন 90 দিনের মধ্যে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা সুসম্পন্ন হলো, তারা আদালতকে এসে অবগত করবে যে ইওর অনার, আমাদের মধ্যে মধ্যস্থতা হয়ে গিয়েছে, আমাদের মামলাটা আপনি ডিক্রি দিয়ে দেন। তাহলে জানানোর 7 দিনের মধ্যে কি ডিক্রি দিবে? সোলে ডিক্রি। এখন যদি বলেন স্যার সোলে ডিক্রি কি? সোলে ডিক্রি হলো দুই পক্ষ আপস মীমাংসা করে যে ডিক্রি আদালতকে মাধ্যমে দেয়া হয়, তাকে বলা হয় সোলে ডিক্রি। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করছিলেন কেউ? এই শুনেন, তাহলে সোলো ডিক্রি হলো উভয় পক্ষ যখন আদালতে জানায় যে আমাদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে, তখন দেওয়া হয় সোলে ডিক্রি। এখন সোলে ডিক্রি আর মধ্যস্থতার ডিক্রির মধ্যে পার্থক্য আছে। মধ্যস্থতায় হলো আদালত পাঠায়, আর সোলে ডিক্রির ক্ষেত্রে হলো পক্ষরা আদালতে জানায় যে কোনো সময়। এমন না যে এই মধ্যস্থতা পাঠাইছে তখনই হতে হবে। একটা মামলা রায় ঘোষণার আগেও দুই পক্ষ বলতে পারে যে আমাদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে, আপনি রায় দিয়ে দেন। তো এই মধ্যস্থতার ডিক্রি দেওয়ার ক্ষেত্রে আবার আদালত সোলে ডিক্রির বিধিবিধান অনুসরণ করবে। দেখেন, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল কিংবা রিভিশন করা যাবে না। এই সোলে ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল কিংবা রিভিশন করা যাবে না মানে হলো এই যে মধ্যস্থতার ডিক্রি দিল, এই সোলে ডিক্রি বাদ দিয়ে এখানে লেখেন মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে। এখানে একটু কেটে দেন, কেটে দিয়ে লেখেন মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে। না, ওই যে জারি করেনের পরে, দাঁড়ির পরে পাইছেন? হ্যাঁ, সোলে কেটে লেখেন মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে। মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে, মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল কিংবা রিভিশন করা যাবে না। তারপরে দেখেন, যে আদালত মধ্যস্থতার পদক্ষেপ নিবে, মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সেই আদালত উক্ত মোকদ্দমাটি শুনতে পারবেন না। যিনি মধ্যস্থতার পদক্ষেপ নিবেন, যদি মধ্যস্থতা ব্যর্থ হয়, তখন ওই আদালত আর ওই মামলার বিচার করবেন না। এক্ষেত্রে উক্ত মোকদ্দমাটি অন্য আদালতে শুনতে পারবে। জেলা আইনজীবী সমিতির, আন্ডারলাইন করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে পরামর্শক্রমে আইনজীবী অবসরপ্রাপ্ত জজ, বিরোধ নিষ্পত্তির প্রশিক্ষিত বলে জানা কোনো ব্যক্তি এবং প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত এইরূপ ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা উক্ত উদ্দেশ্যে উপযুক্ত বলে বিবেচিত, তাদের সমন্বয়ে জেলা জজ মধ্যস্থতাকারীদের একটি তালিকা তৈরি করবেন এবং সময়ে সময় তা কি করবে? হালনাগাদ করবে। বলছে যে ভাই, জেলা আইনজীবী সমিতির যে সভাপতি, ওনার সাথে পরামর্শ কইরা অবসরপ্রাপ্ত জজ বা বিভিন্ন ব্যক্তি যারা এই বিষয়ে প্রশিক্ষিত বা আইনজীবী, এনাদের নিয়ে মধ্যস্থতার প্যানেল তৈরি করবে। তবে সেখানে প্রজাতন্ত্রের লাভজনক পদে আছে এরকম কেউ থাকবে না। আর যদি বলেন স্যার প্রজাতন্ত্রের লাভজনক পদে মানে কি? সরকারি কর্মকর্তা। কোন সরকারি কর্মকর্তা মধ্যস্থতাকারী হতে পারবে না এবং তার প্রশাসনিক এখতিয়ারের দিন সকল দেওয়ানি আদালতকে তালিকার বিষয়ে তিনি অবহিত করবেন। তবে শর্ত থাকে যে কোনো আদালতে কোনো মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে পক্ষগণের মধ্যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন না। কোনো আদালতে কোনো মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে পক্ষগণের মধ্যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন না। এ জায়গায় বলছে যে যারা নিজেদের পক্ষের উকিল, বাদীর উকিল, তিনি কখনো কি করবেন না? মধ্যস্থতা করবেন না। মধ্যস্থতাকারী হতে হবে যিনি বাদীর উকিলও না, বিবাদীর উকিলও না, এরকম কাউকে।
মধ্যস্থতার মামলা নিষ্পত্তি হলে কোর্ট ফি ফেরত। কোনো মকদ্দমায় বিরোধ বা বিরোধগুলো এই ধারার অধীনে নিষ্পত্তি হলে আর্জি জবাবে প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের নির্দেশ প্রদান করে আদালত একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখ থেকে গোলদেন 60 দিনের মধ্যে পক্ষগণ তা ফেরত পাবে। কয় দিন? 60 দিন। যদি মধ্যস্থতা সুসম্পন্ন হয় তাহলে বাদী বা বিবাদী বিভিন্ন সময় যে কোর্ট ফি দেয়। যদি বলেন স্যার কোর্ট ফি কি বিবাদী দেয়? হ্যাঁ দেয়। সেট অফের আবেদন যখন করে বিবাদীরও তো কোর্ট ফি দেওয়া লাগে, আর এমনিতে তো বাদী তো কোর্ট ফি দেবেই। এখন দেখা গেল যে দুইজনের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে, মধ্যস্থতা সুসম্পন্ন হয়েছে, তাহলে আদালত দুইজনের কোর্ট ফি ফেরত দিতে পারে। বুঝছেন? হ্যাঁ, যে টাকা আপনি দিয়েছিলেন কোর্ট ফি হিসেবে সেই টাকা আপনি ফেরত পাওয়ার অধিকারী। এই ধারা অনুসারে নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে আদালত কোনো আদেশ বা ডিক্রি প্রদান করলে তার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন চলবে না। এই যে আপনার মধ্যস্থতার যদি কোনো ডিক্রি দেয় বা আদেশ দেয়, এর বিরুদ্ধে কি চলবে না? আপিল বা রিভিশন চলবে না। এছাড়া দেওয়ানি কার্যবিধির 23 আদেশের অধীন মকদ্দমা উঠিয়ে নেওয়া, সমন্বয়, মীমাংসা করার পক্ষগণকে ইচ্ছাকে এই ধারা অন্যভাবে সীমিত করেছে বলে কোনো কিছুই মনে করা যাবে না। এই লাইন প্রয়োজন নাই। তাহলে আপনি মধ্যস্থতা আপনাদের এখানে তো টিকা আকারে আছে, বুঝছেন, মানে শর্ট নোট, বাট আপনাদের এখান থেকেই বিস্তারিত প্রশ্ন আকারে আসতে পারে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রচলিত যে বিধিবিধান আছে আলোচনা করুন। আসতে পারে মধ্যস্থতা কি, মধ্যস্থতা কখন করতে হয়, কারা কারা মধ্যস্থতা করতে পারে, মধ্যস্থতার বিধানাবলী আলোচনা করুন। বুঝছেন? সব উত্তর কিন্তু এর মধ্যে আছে। তাহলে হ্যাঁ, যদি ডিক্রি হওয়ার পরে একজন প্রশ্ন করছে যে নতুন মামলা করলে আইন দ্বারা বাড়িতে হবে কিনা, যদি ডিক্রি হয়ে গেছে, মধ্যস্থতার ডিক্রি দিয়ে দিছে, আবার আপনি মামলা করছেন, অবশ্যই আইন দ্বারা বাড়িতে হবে, রেজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। নেন এই যে মাইক্রোফোন, নাহলে ভারতী বলবেন, এই যে কথা বলে শুনতে পারি। নেন স্যার, জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে পরামর্শক্রমে আইনজীবী পারবে, অবসরপ্রাপ্ত জজ, তারপরে বিরোধ নিষ্পত্তি প্রশিক্ষিত ব্যক্তি, এরা পারবে। প্রজাতন্ত্রের কর্মচারী বাদে ওই কয়জন পারবে স্যার নাকি? এরা পারবে। লাইনটা মানে অ্যাড করা তো জেলা আইনজীবী সমিতির সভাপতির পরামর্শ নিয়ে জেলা জজ মধ্যস্থতাকারীর একটা প্যানেল তৈরি করবে। সেই প্যানেলে কারা কারা থাকবে? সেই প্যানেলে থাকবে অবসরপ্রাপ্ত বিচারক, এই বিষয়ে যারা প্রশিক্ষিত এমন কোনো ব্যক্তি, তবে ওই জায়গায় প্রজাতন্ত্রের লাভজনক পদে আছে এমন কেউ থাকবে না। হ্যাঁ, এই লাইনটা একটু ক্লিয়ার করলো স্যার। এই যে একটা লাইন আছে স্যার, আফসাফ, মানে আমি বুঝতেছি আফসাফ স্যার। স্যার এই লাইনটা আফসাফ কি, যে আদালত মধ্যস্থতার পদক্ষেপ নেবে আর সেই আদালত মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সেই আদালত উক্ত মোকদ্দমাটি শুনতে পারবে না। মুকদ্দমায় জায়গা কোন জায়গায় লেখা আগে তাই বলেন আমারে। মুকদ্দমা কই জায়গা? জি স্যার, এই ক্ষেত্রে অন্য মোকদ্দমাটি অন্য আদালত শুনতে হবে। মুকদ্দমা স্যার ওই মাউকারে শুনেন। জি স্যার, বলছে যে, জি স্যার, এটা একটা ভালো পয়েন্ট। দেখেন, মানে যে আদালত মামলাটা আছে উনি তো মধ্যস্থতার জন্য পাঠাইছে যে যাও তুমি মধ্যস্থতা করে আসো। এখন যদি স্বয়ং ওই আদালত মধ্যস্থতাকারী হয়, যে কোনো জায়গা যাওয়া লাগবে না, আসো আমিই তোমাদের মধ্যে মধ্যস্থতা করি, তাহলে ওই কথা তখন চলে যাচ্ছে তাদের মানে ব্যক্তিগত পর্যায়ে। মধ্যস্থতায় যখন সালিসিতে বসে তখন ভেতরের অনেক কথা চলে আসে, তখন ওই বিচারক তো ওই কথাগুলো জেনে গেল, তাদের মধ্যে সব কথাগুলো কি জেনে গেল, এবং দেখা গেল যে তিনি মধ্যস্থতা করতে ব্যর্থ হলেন। তখন ওনার একটা অভিমান, রাগ থাকতে পারে যে এদের দুইজনকে বললাম যে মধ্যস্থতা কর, অমুক মানলেও এই পক্ষ মানে নাই, তার মানে উনি বিচারে একটা প্রভাব বিস্তার করতে পারে পরবর্তীতে। এই জন্য আইনে আনলো যে আদালত যদি স্বয়ং মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করে এবং মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে তিনি আর বিচারক থাকবেন না। ঘটকা আছে কলম না? হ্যাঁ, তপন বলেন।
তপন কি প্রশ্ন আছে বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। এই দাঁড়ান, আশরাফুলের কি প্রশ্ন আছে বলেন আশরাফুল। স্যার আমার প্রশ্নটা হচ্ছে ওই মধ্যস্থতা কে কে করতে পারবে স্যার? ওইখানে 2 নম্বর কলাম আছে, পক্ষসমূহের আইনজীবী অথবা আইনজীবী সমূহের কাছে পাঠাবে স্যার মধ্যস্থতা করতে। কিন্তু স্যার ওই যে লাস্টের প্যারায় মধ্যস্থতা মামলা নিষ্পত্তি হলে কোর্ট ফি ফেরতের আগের লাইনটা স্যার, ওই যে হ্যাঁ, কখনো পড়েন, কেউ আপনি উকিল পড়েন নিযুক্ত। পড়েন। এই যে তবে শর্ত থাকে যেটা, জি স্যার। পড়েন পড়েন। মোকদ্দমায় কোনো পক্ষ কর্তৃক কখনো কেউ উকিল নিযুক্ত হয়ে থাকলে পক্ষগণের মধ্যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন না। হুম। স্যার এইখানে কি বুঝাচ্ছে স্যার যে আগে উকিল হিসেবে ছিল কিন্তু পরে ওনার কাছ থেকে মামলা নিয়ে গেছে ওই পক্ষ, সেই ক্ষেত্রে কি উনি স্যার মধ্যস্থতাকারী হতে পারবে কিনা? এরকম হতে পারে, অথবা যিনি বর্তমানে ওনার উকিল আছে তিনিও মধ্যস্থতাকারী হবেন না, সেটা বুঝাইছে। কোনো পর্যায়ে নিয়োগকৃত হয়ে থাকলে ওই মামলা আবার তো এই যে সম্পর্কে 2 নম্বর কলমে বলছে যে তার আইনজীবী তাকে মধ্যস্থতাকারীর জন্য পাঠাবে স্যার। কোথায় বলছে বলেন। স্যার ওই যে কে কে মধ্যস্থতাকারী হতে পারবে ওই জায়গায় 2 নম্বর যে কলমটা স্যার, এই যে এটা 3 নাম্বার আইনজীবী নিযুক্ত, পক্ষ সমূহে নিযুক্ত। না স্যার হ্যাঁ, 2 নম্বর স্যার 2 নম্বর। পক্ষ সময় নিযুক্ত আইনজীবী জি কিংবা স্যার, ওই আইনজীবীর জায়গায় নিকট পক্ষ সমূহে বিষয়টি নিযুক্ত। পাঠাবে। জি স্যার। তো এইখানের আচ্ছা, ওই কথাটা সাংঘর্ষিক হয়ে আছে নাকি? সাংঘর্ষিক হয় না, আপনি জাস্ট মনে রাখেন পক্ষ সময় নিযুক্ত আইনজীবী আইনজীবীর নিকট বিষয়টা পাঠাবে। এখন তারা পাঠানোর পরে তারা এটা ঠিক করবে যে মধ্যস্থতা কে করবে। এটা একটা হলো স্বয়ং সরাসরি ওই পক্ষ হতে পারবে না, সেটা বলছে। আর পক্ষ সময় নিযুক্ত আইনজীবী আইনজীবীদের নিকট বিষয়টি পাঠাবে, পাঠানোর পর তারা আলাপ আলোচনা করে বিষয় ঠিক করবে যে কাকে মধ্যস্থতাকারী নির্ধারণ করলে। শুনেন, আমাদের এত ফালতু বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। এই প্রশ্নে এই শর্ট নোট নিয়ে যদি আমি 30 মিনিট পড়াই তাহলে শেষ সময়। এই জায়গা যা পড়াইছি এইটুকু আপনার যা মনে থাকে এই জায়গা ওই ওলট পালট করেও যদি লেখেন কোনো সমস্যা নাই, কিন্তু যা পড়াইছি উপরের একটা থিম দিয়েছেন, এই হলো কথা। তো এই ছিল আমাদের শর্ট নোট। আসি আমরা একেবারেই যে প্রশ্নগুলো আমাদের পড়া হয় নাই সেখানে চলে আসেন। প্রথম যে প্রশ্নটা আমরা মানে স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে রিভিউ রিভিশন। আচ্ছা 3 নাম্বার আমরা রিভিউ রিভিশন পরে করব, আগে হলো ডিক্রিজারি। ডিক্রিজারি অনেকের কাছে জটিল লাগে, যার কাছে ডিক্রিজারি জটিল লাগে সে আগে আমরা পড়ি, তারপরে বিস্তারিত বলবেন, আগে থেকে আপনাদের বললে সমস্যা। ECR ডাবল 27 নাম্বার পেজ বের করেন, 27 আমরা 5 নাম্বার প্রশ্ন টোটালি পড়িই নাই, এটা একটু দেখবো। দেখেন ডিক্রিজারি বলতে কি বুঝেন, ডিক্রিজারির বিভিন্ন পদ্ধতি, মোডস অফ এক্সিকিউশন আলোচনা করুন। ডিক্রিজারি আসলে কাকে বলে? দেখেন ফৌজদারি মামলা আপনি যখন এক পক্ষ দায়ের করছে, দায়ের করার পরে আসামিরে ধরেন দণ্ড দিছে 2 মাসের কারাদণ্ড, ওই দণ্ড দেওয়ার সাথে সাথেই আসামি যদি কাঠগড়ায় থাকে ওরে ধরে নিয়ে যাবে, আর কাঠগড়ায় যদি না থাকে যে জায়গা পাবে ওরে ধরে জেল খাটাবে। এই জন্য যিনি মামলা করছেন তার ওই মামলায় রায় পাওয়ার পর আর কিছু করার দরকার নাই, মানে ফৌজদারি মামলার রায় অটোমেটিক্যালি কার্যকর হয়। কিন্তু দেওয়ানি মামলা আপনি একজনের কাছে 10 লাখ টাকা পান, বা একজনের কাছে বেদখল হয়েছেন, আমি 10 লাখ টাকার মামলা করছি, আমি বেদখলের মামলা করছি, আমার পক্ষে ডিক্রি আসছে, আদালত বলছে যে অমুকরে দখল ফিরিয়ে দাও, অমুকরে 10 লাখ টাকা দাও। এটা বলার পরেও আপনি কিন্তু ওই টাকা বা জমি এখনো সে যদি স্বেচ্ছায় না দেয় আপনি এখনো কিন্তু পাবেন না।
সে যদি ভালো হয় যে আমি যেহেতু মামলায় আসছি, যা করে রাগ দুঃখে ক্ষোভে আগে আগে দিয়ে দিলাম, শেষ, এরকম আছে বলে মনে হয় না। তো আপনি ডিগ্রি পাবার পরে ওই ডিগ্রির ফল ভোগ করার জন্য আপনাকে আরো একটা মামলা করতে হয়, সেই মামলাকে বলে জারি মামলা। এখন জারি মামলাটা আমি করব কোথায়? যে আদালত মামলা বিচার করতে সে আদালতে। যদি সহকারী জজ বিচার করে সহকারী জজের কাছে, যদি সিনিয়র সিভিল জজ বিচার করে সিনিয়র সিভিল জজের কাছে, যদি অতিরিক্ত জেলা জজ বিচার করে তাহলে তার কাছে। অতিরিক্ত জেলা জজ বিচার করে কখন আরিফ সাহেব? অতিরিক্ত জেলা জজ বিচার করে কখন? যখন ওই জেলা জজ দেয়। জেলা জজ দেয়, কিন্তু ওনার কাছে কি সরাসরি মামলা করা যায়? না, ওনার সেই পাওয়ার এখতিয়ার নাই। ওনার কাছে কিন্তু অতিরিক্ত জেলা জজের সরাসরি বিচারিক ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? তাহলে জারি মামলা ডিগ্রির ফল ভোগ করার জন্য জারি মামলা করে কে? ডিক্রিদার। তার আগে জানা দরকার যার পক্ষে ডিগ্রি হয় তাকে বলে ডিক্রিদার, আর যার বিপক্ষে ডিগ্রি হয় তাকে বলে দায়ী বা জাজমেন্ট ডেটর। ঠিক আছে? তাহলে জারি মামলাটা কোথায় করে ভাই? যে আদালত বিচার করে সে আদালতে রায় বিচার করে সেই। এখন প্রশ্ন হলো জারির বিভিন্ন পদ্ধতি বলছে। এখন জারির বিভিন্ন পদ্ধতিগুলো কি কি দেখেন। আমাদের দেওয়ানি মামলার সব মামলার চাওয়া কিন্তু এক না। যদি আমি কারো কাছে অর্থ পাই, অর্থের ডিগ্রি, তাহলে সেটা জারি করবে এক উপায়, তার কাছ থেকে টাকা আদায় করে দেবে, বা তার সয় সম্পত্তি থাকলে বিক্রি করে আমার টাকা আদায় করে দেবে, নাকি? যদি আমি কারো কাছে দখল চাই, তাহলে তো টাকা দিলে কাজ হচ্ছে না, তাহলে কি দেবে? তার কাছ থেকে দখল আমারে ফিরিয়ে দিবে, নাকি? এজন্য সকল জারি মামলার পদ্ধতি কিন্তু এক না। জারি মামলার পদ্ধতি কি হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? ওই মামলাটা কি ছিল সেটার উপরে নির্ভর করে। তা আসেন আমরা পড়া শুরু করি। দাম্পত্য পুনরুদ্ধারের ডিগ্রি, এই তো আপনার মনে উঠছে। আসেন আসমান, ভূমিকা দেখেন। এই আরিফ সাহেব, আপনি ভূমিকা বানানে দীর্ঘকার দেন না, রস্য দেন, ঠিক করেন। আর আমাদের নেক্সট বৃহস্পতিবার কিন্তু পরীক্ষা, পরবর্তী তিনটা প্রশ্ন, পরবর্তী তিনটা 11, 12, 13, 11, 12, 13 সবাই মনে রেখে, মনে রেখে লাভ কি? অনেকে তো আসবেন না দিতে। আচ্ছা দেখেন ভূমিকা দেখেন। একটি দেওয়ানি মকদ্দমায় আদালত কর্তৃক যে পক্ষের অনুকূলে ডিগ্রি প্রদান করা হয় উক্ত পক্ষকে ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার বলা হয়। দেখেন, ডিগ্রি প্রাপ্তির সাথে সাথে ডিগ্রিদার ডিগ্রির ফল ভোগ করতে পারে না, বরং ডিগ্রির ফল ভোগ করার জন্য ডিগ্রিদারকে উক্ত ডিগ্রি প্রদানকারী আদালতে পৃথক আবেদন করতে হয়। দেখছেন? অর্থাৎ ডিগ্রির ফল ভোগ করার জন্য ডিগ্রিদার ডিগ্রি প্রদানকারী আদালতে যে আবেদন করে তাকে জারি মামলা বা এক্সিকিউশন কেস বলে। তাহলে যার পক্ষে ডিগ্রি হয় তারে কি বলে? ডিগ্রিদার। আর যার বিপক্ষে ডিগ্রি হয় তারে বলে দায়ী। এখন আমরা চলে আসি, দেখেন ডিগ্রি জারি বা এক্সিকিউশন অফ ডিগ্রি। সাধারণ অর্থে জারি অর্থ হলো আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ডিগ্রি বা আদেশ বলবৎ যেন ডিগ্রিদার ডিগ্রির ফল ভোগ করতে পারে। অর্থাৎ ডিগ্রি জারির জন্য যে আবেদন করা হয় তা কি নামে পরিচিত? আন্ডারলাইন করেন, জারি মামলা নামে পরিচিত। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করেন 36 থেকে 74 ধারা পর্যন্ত, কত থেকে কত? 36 থেকে 74 ধারা পর্যন্ত, এবং আদেশ 21-এর সর্বমোট 103টি না, এখন বিধি আছে 104টা, বললেন 104। 2025 সালের সংশোধনীতে একটা বিধি যোগ করছে। ডিগ্রি জারির পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছে। তাহলে ডিগ্রি জারির যে বিধিবিধান, ধারা কত? ধারা থেকে কত? 36 থেকে 74। আদেশ কত? 21 আদেশের কত বিধি? 104টা বিধি। এই 21 আদেশ অনেক আইনের চেয়ে বড়, তামাদির চেয়ে বড়, সাক্ষ্য আইনের চেয়ে বড়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের চেয়ে বড়। মানে অনেক সময় এমন হয় না যে ভাগ্নের চেয়ে মানে ভাগ্নে বড় মামা ছোট, এটা কমে গেছে আর কি। এখন দেখেন, যে আদালত ডিগ্রি জারি করতে পারে বা যেখানে ডিগ্রি জারির আবেদন করতে হয়, আপনারা যারা পরীক্ষা দেন অনলাইনে অফলাইনে,
আমি আপনাদের যদিও দেখাইছি, এই যে ধরেন যে আদালতে ডিক্রি জারি করতে পারে বা যেখানে ডিক্রি জারি আবেদন করতে হয়, এই লাইনটা লেখার পরে ওই যে কোলন দিবেন, বাংলায় বিসর্গ বলে বা কোলন বলে, কোলন মানে দুইটা পুটুলি, আর নিচে একটু আন্ডারলাইন করে দিবেন, যাতে আমি যে হেডলাইন দিয়েছি এটা যাতে কি বোঝা যায়। আর একটা জিনিস দেখেন, এই যে আগেরটা হলো ডিক্রি জারি, ওই প্যারার সাথে কি এই প্যারা আলাদা না ভাই? তাহলে আপনারা লেখেন কি একেবারে গায়ের সাথে গা মিলে এক প্যারার সাথে আর এক প্যারা বুঝাই যায় না। এখন যদি বলেন স্যার ওইভাবে লিখলে হবে না, হবে, বাট সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে, বিষয় আছে, বুঝতে পারছেন? ধরেন আপনার অনেক এই জায়গা ধরেন ওই যে আমাদের অনেক বেঞ্চ খালি, এখন আপনারা এই জায়গা বসেছেন 3 জন, আমারা খেলতেছেন স্যার এই জায়গা আমরা 4 জন বসবো, কিন্তু দূরেও তো বসা যায় ফাঁকা ফাঁকা হয়ে। তো বিষয়টা হচ্ছে তাই, আপনার তো এমন না আপনি 4030 টাকা দিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য, পুরাতন হলে 1640 টাকা, বার কাউন্সিল তো আপনার খাতা প্রোভাইড করতেছে, কিন্তু আপনি অপচয় করেন না। এই যে দেখা গেল অনেকে আছে কি এক পাতায় 5 লাইন লেখে, এটা আবার অপচয়। কিন্তু আমার যতটুকু দরকার ততটুকু তো আমি লিখবো, বুঝতে পারছেন? তো খাতা আপনার হাতের লেখা যা হোক না কেন, আমার খাতা সাজানোটা যেন ভালো হয়। আচ্ছা দেখেন, যে আদালতে ডিক্রি জারি যে আদালত ডিক্রি জারি করতে পারে বা যেখানে ডিক্রি জারি আবেদন করতে হয়, কোন ডিক্রি বিচারিক আদালত, আন্ডারলাইন করেন, বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত সহ যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন, উক্ত ডিক্রি জারির আবেদন করতে হবে প্রথম বা আদি আদালতে। দারুণ একটা কথা, মানে আমার ডিক্রি বিচারিক আদালত দিতে পারে, আমার ডিক্রি আপিল আদালত দিতে পারে, আমার ডিক্রি রিভিশন আদালত দিতে পারে, যেই দেখ না কেন আমি আবেদন করব জারি মামলা কোথায়? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মানে যে আদালতে মামলাটার সূচনা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 38 ধারা এবং 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে যে ডিক্রি জারি আবেদন করতে হবে, আন্ডারলাইন করবেন, ডিক্রি প্রদানকারী আদালতে। ডিক্রি প্রদানকারী আদালতে এই মর্মে নিয়োগকৃত অফিসারের নিকট। যদি বলেন স্যার অফিসারকে, কখনো সরকার নির্ধারণ করে দিতে পারে যে ডিক্রি জারি মামলা করতে হবে অমুক অফিসারের কাছে, সেই ক্ষেত্রে বুঝেছেন, যে যে আদালত ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে সে আদালতে। কখনো কখনো আপনি জারি মামলা করছেন এক জায়গা, উনি আবার পাঠাই দিছে আর এক জায়গায়, যা অমুক জায়গায় যায় করো, তাহলে ওখানে গিয়ে জারি মামলার করতে হবে। তাহলে সহজ কথা যদি বলি, জারি মামলা করতে হবে কোন আদালতে ভাই? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা চলে আসি ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি। দেওয়ানি কার্যবিধির 51 ধারায়, এখানে আন্ডারলাইন করাই আছে, তারপর একটা গোল দেন। দেওয়ানি কার্যবিধির 51 ধারায় ডিক্রি জারির গোল দেবেন। 5 প্রকার পদ্ধতি আছে। কয় প্রকার? 5 প্রকার। যথা ডিক্রিভুক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে। পাইছেন? আমি মামলা করছি যে আমার আইফোন নিয়ে গেছে অমুক, আমার আইফোন চাই, তাহলে আমি যদি ওই মামলায় জিতি, তাহলে আমি কিন্তু অন্য কিছু চাচ্ছি না, ওই আইফোন আমারে কি ফেরত দিবে, বা আমি দখল চাইছি তাহলে দখল আমারে ফেরত দিবে, তাহলে হলো এটা হলো ডিক্রিভুক্ত কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে। 2, কোন সম্পত্তি ক্রয় বিক্রয় দ্বারা অথবা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে। এটা কি? আমি একজনের কাছে 2 কোটি টাকা পাই, ধরেন ব্যাংক 2 কোটি টাকা পাই, এখন যার কাছে পাই সে টাকা দিতে পারতেছে না, তাহলে তার যে সহায় সম্পত্তি আছে সেটা বিক্রি করে টাকা কি আদায় করবে, তাহলে এই ক্ষেত্রে হলো ক্রয় বিক্রয় হচ্ছে নাকি। 3 নাম্বার দেখেন, দেনাদারকে গ্রেফতার বা কারাগারে আটকের দ্বারা। এখন যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে তার নিজে ছাড়া আর কেউ নাই, নিজে ছাড়া আর কেউ নাই মানে হলো তার কোনো সহায় সম্পত্তি নাই। এখন তারে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না, তখন তারে পাঠাবে কোথায়? গ্রেফতার করে দেওয়ানি কারাগারে পাঠাবে। রিসিভার নিয়োগের মাধ্যমে। রিসিভার তো আমরা মোটামুটি জানি, রিসিভার হলেন এমন একজন ব্যক্তি যিনি আদালত কর্তৃক নিযুক্ত হয়ে থাকে এবং যে ক্রয়কৃত সম্পত্তি আছে এগুলো দেখাশোনার দায়িত্ব পালন করে। তাহলে কখনো কখনো ডিক্রি প্রদানকারী আদালত রিসিভার নিয়োগ করতে পারে। অন্য কোনো পন্থায় আদালত ডিক্রি জারির আদেশ প্রদান করতে পারে। এছাড়া যদি ন্যায় বিচারের স্বার্থে উপরের সাইটটা ছাড়া অন্য কোনো পন্থায়ও কি করতে পারে? জারি মামলার কার্যক্রম পরিচালিত করতে পারে।
ক্রয়বিহীন বিক্রয় মানে কোনো ক্রোক টোক নাই, ধরেই বিক্রয়। স্যার এই ডিগ্রি জারি আর জারির দরখাস্ত এটা আলাদা আলাদা কোনো জিনিস নেই? একজন জিজ্ঞেস করছেন ডিগ্রি জারি আর জারির দরখাস্ত। ডিগ্রি জারির, আপনি যখন ডিগ্রি পাইছেন তারপরেই তো জারির দরখাস্ত করতে হয়, এবং তারপরে হলো উনি ওই ডিগ্রি জারি করবে। ডিগ্রি জারি করবে, পাওয়ার পরেই তো উনি কার্যক্রম শুরু করবে যে আসলে ডিগ্রি পাইছে কিনা হোসেন মোল্লা। আসলে আমি একটা মামলা একটা মামলায় আমি রায় পাইছি। বলেন হোসেন মোল্লা বলেন। স্যার এখানে আমি একটা মামলায় ওই আমি রায় এবং ডিগ্রি পাইছি। ডিগ্রি পাওয়ার পরে আমার কোর্ট থেকে বলছে যে আপনার এখন এই জমি উদ্ধার করতে হলে ডিগ্রি তার দরখাস্ত করতে হবে। জারি মামলা, দরখাস্ত জারি মামলা এক। ওই আমি এখন স্যার এটা আমি ডিগ্রি দরখাস্ত করছি। হ্যাঁ, এখন আমি আর কি তার কাছে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কমিশনের টাকাও জমা দিছি। হ্যাঁ, কমিশনের টাকা জমা দেওয়ার পরে আমি জিজ্ঞেস করছি যে এই কমিশনটা কবে যাবে, বা আমি এটা কিভাবে জানবো, এর জন্য কি কোনো নোটিশ যাবে কিনা। তখন বললো যে হ্যাঁ এটা এই যে জানাই দেওয়া হবে। যে একে বাদ দিকে জানাই দেওয়া হবে না বিবাদীকে জানাই দেওয়া হবে। তো বললো যে না, যেহেতু এখানে একতরফা মামলা সেহেতু আপনাকে শুধু বাদীকে জানানো হবে। তো বিবাদী তো যেহেতু এনে কিছুই জানে না, অত বিবাদীকে জানানো হবে না। আমরা ওখানে যে আপনাকে কমিশনের মাধ্যমে আপনার জায়গা আমরা দখল বুঝিয়ে দেবো, এতটুকু। এইটা আর কি আমি জানতে চাচ্ছি আর কি। আপনি তো সব বলেই দিয়েছেন, জানতে চাচ্ছেন। ওনার ওই মামলা আছে। আমার ফ্যাক্টর এখন উনি ওই যে কমিশনের কথা বলছেন সে গিয়ে আপনার জায়গা বুঝাই দেবে, তখন এই ডিগ্রির ফল আপনি ভোগ করে গেলেন। এই তো স্যার এখন আমি আবার এনে জানতে চাচ্ছি যে আমি যখন ওই জায়গা ওখানে আমার বুঝতে যাবে, আমার দখল দেবে, আমার কি কোর্ট দখল দেবে না এমনি? ওই কোর্টই দখল দিচ্ছে। ওই যে বুঝাই দেওয়া মানে হলো কোর্ট দখল দেওয়া। কোর্ট দখল দিচ্ছে জি স্যার। এখন এটার বিরুদ্ধে হ্যাঁ কি মনে করেন যে আমি তো বাদী পক্ষ, হ্যাঁ, বিবাদী কি তো এর বিরুদ্ধে এখনো কোনো তদবির করে নাই এখন অবধি। কিন্তু আমার দখল বুঝিয়ে দেওয়ার পরে কি বিবাদী কি এর বিরুদ্ধে আপিল বা কোনো রিভিশন কিছু করতে পারবে? বুঝাই দেওয়ার পরে আর কিছু করার নাই। আসেন, উনি তো এই ডিগ্রি জারি মামলায় উনি তো মামলায় হেরেই গেছে, আর এখন উনি মামলায় যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ওই ডিগ্রি জারি মামলায় সে আসতে পারে। কিন্তু এখন আজীবনই যদি বিবাদী এসে কিছু করে তাহলে আপনি আর মামলায় জিতবেন কখন? জারি মামলায় বুঝাই দিলে বিবাদীর আর কোনো প্রতিকার নাই। আচ্ছা, এখন দেখেন আমরা এই 5টা পদ্ধতি একটু আলোচনা করব। দেখেন, ডিগ্রি জারি পদ্ধতি সমূহ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। ডিগ্রিভুক্ত কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে যেটা 21 দেশের 31 বিধি অনুযায়ী অস্থাবর সম্পত্তি এবং 35 ও 36 বিধি অনুযায়ী স্থাবর সম্পত্তি ডিগ্রিদারকে অর্পণের মাধ্যমে আদালত ডিগ্রি কার্যকর করতে পারে। মানে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা হলে অর্পণ করবে 35-36 বিধি অনুযায়ী, আর অস্থাবর সম্পত্তি হলে 31 বিধি অনুযায়ী। তো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিগ্রি জারি কিভাবে করবে দেখেন, 21 দেশের 31 বিধি অনুসারে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশের জন্য প্রদত্ত কোনো ডিগ্রি জারি করা যেতে পারে। এই শিল্পী বুঝেন, অস্থাবর সম্পত্তি মানে ধরেন আপনার সোনা গহনা একজন নিয়ে গেছে, এখন আপনি মামলা করছেন যে আমার সোনা গহনা ফেরা হইতা উদ্ধার করতে চাই, আপনার আদালত ডিগ্রি দিছে। ডিগ্রি দিলে আপনি জারি মামলা করলেন, জারি মামলা করলে আপনার এই সোনা গহনা ফেরতের যে পদ্ধতি এটা বলা আছে 21 দেশের 31 বিধি। 21 দেশের 31, যেহেতু অস্থাবর সম্পত্তি, তখন এই জারি মামলায় ওই আদালত কি কি করতে পারে দেখেন। উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে অর্পণ করে, যার কাছে ওইগুলো আছে তার কাছ থেকে ওইগুলো বাজেয়াপ্ত করে আপনার কাছে অর্পণ করবে, বুঝছেন? বা দেওয়ানি কারাগারে আটক করে তার দেখা গেল সে ওই সোনা গহনা সব বেঁচে খেয়ে ফেলছে, বিক্রি করে ওই ভালো ভালো খাইছে, গাড়ি টাড়ি কিনছে, এখন আর টাকা পয়সা নাই, তাহলে তারে কি করবে? আটক করবে দেওয়ানি কারাগারে। বা দেখেন দায়িকের সম্পত্তি ক্রয় করে, এখন সে সোনা গহনা নাই বাট তার জমি জমা তো আছে, তাহলে এগুলা কি করবে?
ক্রোক করবে, বলবে যে তাড়াতাড়ি ওইগুলা দাও। তাহলে অস্থাবর সম্পত্তি জারি মামলায় ফেরাই দিতে পারে, দেওয়ানি কারাগারে ওকে আটক করতে পারে, বা তার সম্পত্তি কি করতে পারে, ক্রোক করতে পারে। এবং এই সব কিছু আছে 21 আদেশের কত বিধি? 31। তারপরে দেখেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি। 21 আদেশের আন্ডারলাইন করেন 35 ও 36 বিধিতে ডিক্রিদারকে স্থাবর সম্পত্তির দখল অর্পণের মাধ্যমে ডিক্রি কার্যকর করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। উক্ত বিধি সমূহ অনুযায়ী স্থাবর সম্পত্তির দখলে থাকা দায়িত্বকে দখল হতে অপসারণ করে দখল ডিক্রিদারকে অর্পণ করা হয়। এই যে হোসেন মোল্লা যে কথা বলল, উনি যদি স্থাবর সম্পত্তির মামলা করে থাকে, তাহলে উনি যে ডিক্রি পাইছে, তাহলে ওনারে ওই সম্পত্তির দখল ওনারে ফিরাই দিবে। বুঝছেন? আর এই জায়গায় ওই যে উনি বললেন না যে জারি মামলায় সে কি করতে পারে, আমারে ফেরত দিলে, এই জায়গায় ওনার পাওয়ার সম্ভাবনা আরো ক্ষীণ, কারণ উনি তো মূল মামলায় প্রতিদ্বন্দ্বিতাই করে নাই, হয়েছে কি একতরফা ডিক্রি। এখন উনি যেটা করতে পারে, আপনার একবার বুঝাই দেওয়ার পরে এখন আর কিছু করার নাই। বাতিলের মামলা তাও বলবে এইভাবে যে আপনি প্রতারণা করিয়া ওনার বিরুদ্ধে একতরফা ডিক্রি পাইছেন। ওরে আল্লাহ, কমিশন আমরা পড়াইছি না? কমিশন বোঝেন নাই? এই যে দেখেন আরিফ সাহেব আপনারা কিভাবে কমিশন বোঝাই দেয়, নেন দেখেন। কমিশন হচ্ছে যে আদালত কর্তৃক, হ্যাঁ, আদালত কর্তৃক আদালত কর্তৃক কোনো একটা মামলায়, দেখা গেল কোনো একটা মামলায়, আমি মানে নর্মাল কোর্ট দিয়েই বুঝাই, ধরেন 144 মামলায় কমিশন নিয়োগ করে। 144 কি দেওয়ানি? দেওয়ানি প্রকৃতি, প্রায় 144 কি দেওয়ানি ভাই? আচ্ছা না, ঠিক আছে স্যার, আপনার যে কোনো একটা মামলায় দেখা গেল যে দেওয়ানি মামলায় আমরা যখন কমিশন নিয়োগ দেয় আদালত, তখন দেখা গেল কি এরকম হতে পারে যে একটা সম্পত্তির না না স্যার, মাফ করার দরকার নেই। আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে কমিশন নিয়োগ করতে পারে এবং এই স্যার কমিশন আছে স্যার, আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত কমিশনের প্রশ্ন আমরা পড়ছি। কমিশন হলো যে কাজটা স্বয়ং আদালত যে কোনো কারণে নিজে করতে পারতেছে না, তখন আদালত কমিশন নিয়োগ দেয় 75 ধারায় 4টা ক্ষেত্রে, মনে আছে কিনা? এক হলো কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য, তারপর হলো স্থানীয় তদন্তের জন্য, হিসাবের খাতা পরীক্ষার জন্য, আর একটা কি বাটোয়ারার জন্য। বুঝছেন তো? এই ক্ষেত্রে যে কোনো উদ্দেশ্যে আদালত নিয়োগ দিতে পারে। যেরকম স্থানীয় তদন্তের ক্ষেত্রে আছে বিরোধী বিষয় ব্যাখ্যা করা, বাজার দর, ক্ষতিপূরণ নির্ণয়, এইগুলা। স্যার আমি তো ওই লাইনে যাইনি স্যার, আমি চাই যে কোনো সম্পত্তি ক্রোক করে ওই ক্রোকটা সংরক্ষণ করার জন্য কমিশন নিয়োগ করতে পারে। ক্রোক সংরক্ষণ করার জন্য কমিশন না, রিসিভার নিয়োগ করে। না, বদরুল সাহেব যদি উকিল হয়, বদরুল সাহেব যদি কমিশন হয়, তাহলে ভবিষ্যতে ওই পক্ষ এসে বলবে যে এই কমিশন নিয়োগ আইনসম্মতভাবে হয় নাই, কারণ যে উকিল সেই আবার হইছে কমিশন। হ্যাঁ, অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ, আদালত যেভাবে বলবে তাই, উনি আদালত হিসেবে কাজ করবে। দেখেন, আচ্ছা এই জায়গায় আসি, দেখেন তো আমরা চলে আসি কোন সম্পত্তি ক্রয় বিক্রয় দ্বারা। 2 নম্বর যে পয়েন্টটা ছিল, কোন সম্পত্তি ক্রয় বিক্রয় দ্বারা বা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে। দেওয়ানি কার্যবিধির 51 খ ধারা অনুযায়ী জারিকারক আদালত দায়িকের সম্পত্তি ক্রয় বিক্রয় দ্বারা অথবা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে ডিক্রি কার্যকর করতে পারেন। আদালত সম্পত্তি ক্রয় করতে পারবে যদি আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে উক্ত সম্পত্তি অবস্থিত থাকে। সাধারণত আমি একটু বলি, এই যে দেখেন, সাধারণত আন্ডারলাইন কেন, অর্থের ডিক্রির ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে জারি কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। অর্থাৎ আপনি কারো কাছে একটা বিশাল অ্যামাউন্টের টাকা পান বা যে কোনো টাকা পান, এখন যার কাছে টাকা পান তার আবার দেওয়ার কোনো সামর্থ্য নাই, তাহলে সেই ক্ষেত্রে তার যদি সয় সম্পত্তি থাকে সেটা ক্রয় বিক্রয় করে বা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে আপনার ডিক্রিদারকে সেটা কি দিবে, বুঝাই দিবে।
গ নাম্বার দেখেন, দেনাদারকে গ্রেফতার বা কারাগারে আটকের দ্বারা ডিক্রি কার্যকর করার একটি পদ্ধতি হলো দেওয়ানি আদালত দায়িত্বে গ্রেফতার এবং আটক করা। 51 ধারায় বিধান করা হয়েছে যে অর্থের ডিক্রির ক্ষেত্রে সর্বপ্রথম, আন্ডারলাইন করেন, অর্থের ডিক্রির ক্ষেত্রে সর্বপ্রথম কেন দায়িত্বে দেওয়ানি কারাগারে আটক রাখবে না সেই মর্মে কারণ দর্শানোর সুযোগ দিবে। আগে তারে বলবে যে তোমাকে কেন, তোমাকে তো বলে না, বলে সবসময় আপনাকে কেন দেওয়ানি কারাগারে আটক রাখবে না, কারণ দর্শান। দায়িক যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই জারিকারক আদালত দায়িককে গ্রেফতার বা আটক করতে পারে। বুঝছেন? তারপরে দেখেন রিসিভার নিয়োগের মাধ্যমে, রিসিভার জারিকারক আদালত যদি সন্তুষ্ট হয় যে প্রকৃত সম্পত্তি বিক্রয়ের পরিবর্তে রিসিভার নিয়োগ ডিক্রিতার এবং দায়িক উভয়ের জন্য অধিকতর মঙ্গলজনক, শুধুমাত্র সেই ক্ষেত্রে এই আদালত রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে। দায়িক যদি মনে করে যে না, উপরে কোনোটার দরকার নাই, এই জায়গায় শুধু রিসিভার নিয়োগ দিলেই হচ্ছে, তাহলে রিসিভার নিয়োগ করতে পারে। তবে রিসিভার নিয়োগ আদালতের বিবেচনামূলক ক্ষমতা এবং এই ক্ষেত্রে ডিক্রিদারকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রিসিভার নিয়োগ ব্যতীত কোনো কার্যকর পন্থা নাই। সেক্ষেত্রে যিনি ডিক্রিদার তাকে দেখাইতে হবে যে ওনার এখানে রিসিভার নিয়োগ ছাড়া আর অন্য কোনো পন্থা নেই। তারপরে দেখেন অন্য কোনো পন্থায় আদালত ডিক্রি জারির আদেশ প্রদান করতে পারে। উপরে যা আছে এইগুলা ছাড়া অন্য কোনো পন্থায়, উপরে লিখিত পন্থায় যে সকল ক্ষেত্রে ডিগ্রি কার্যকর করা যায় না, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 51 ধারা প্রযোজ্য হবে। যেমন যে ক্ষেত্রে ডিক্রিকৃত সম্পত্তি ক্রোকযোগ্য কিন্তু ক্রোকের পন্থা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, সেই ক্ষেত্রে 51 ধারা অনুযায়ী আদালত অন্য কোনো যৌক্তিক পন্থায় ডিক্রি জারি করতে পারে। সহজ কথা হলো উপরের পন্থা ছাড়া আদালতের কাছে যদি অন্য কিছু যৌক্তিক মনে হয় সেটাও করতে পারে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন স্যার অন্য কোনো পন্থার একটা উদাহরণ দেন, অন্য কোনো পন্থা হলো এরকম, দেখা গেল যে ওই বাদীও বিবাদীর কাছে টাকা পায়, বিবাদীও বাদীর কাছে টাকা পায়, তখন দুটো ওই যে সমন্বয় করে দিল যে কেউ কাউরে দেওয়া ক্রোক করার দরকার নেই, এত টাকা দিবা। অথবা অনেক ক্ষেত্রে একজন আর একজনের কাছে সম্পত্তি পায় যে বদল করে, আওয়াজ বদল করে, বলতে পারো যে ঠিক আছে তাহলে তোমার সম্পত্তি এড়ে দিয়ে দাও, ও সম্পত্তি নিয়ে নেয়, এই টাইপের আর কি। অন্য মানে যেটা আদালতের কাছে যৌক্তিক মনে হয় আর কি। নর্মালি এই চারটার মধ্যেই হয়ে যায়, তারপরেও বিশেষ পরিস্থিতিতে অন্য কোনো পন্থায় ডিক্রি জারি করতে পারে। তাহলে ভাই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আপনি যখন আমরা এই যে 5টা পয়েন্ট লিখছি না ভাই, এখন আপনি সরাসরি এইভাবে উত্তর শেষ করবেন না, তারপরে একটা লাইন দিয়ে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত পন্থায় ডিক্রি জারি করতে পারে আদালত, শেষ। মানে আমি শুরুও করব 2-1টা লাইন দিয়ে আর শেষও করব ওই আলোচনার পরিশেষে বলা যায় যে একটু 2-4 কথা বলে দেবেন আর কি। আমাদের একটু বিরতি, তারপরে আমরা আবার শুরু করব। আবার দেখলি মানুষ খ নাম্বার প্রশ্ন দেখেন, an executing court cannot go beyond the decree. an executing court মানে হলো জারিকারক আদালত, cannot go যেতে পারে না, beyond the decree ডিক্রির বাইরে। একটা জারিকারক আদালত কিসের বাইরে যেতে পারবে না? ডিক্রির বাইরে যেতে পারবে না। মানে কথা হলো উনি জাস্ট ডিক্রিতে যা আছে সেটা উনি পালন করবে। তো এই নীতির ব্যতিক্রম সংক্ষেপে আলোচনা করুন, এটা জানতে চাইছে, বুঝছেন? তো মানে ব্যতিক্রম মানে হলো তাহলে কখন একটা জারিকারক আদালত ডিক্রির বাইরে যেতে পারে, পারে না হলো সাধারণ নীতি, কিন্তু কোন কোন পরিস্থিতিতে যেতে পারে এটাই তো ব্যতিক্রম, সেটা আলোচনা করতে বলছে। দেখেন, an executing court cannot go beyond the decree, এই নীতির ব্যতিক্রম। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 আন্ডারলাইন করেন 42 ধারা 42 বক্তব্য অনুসারে যে আদালতের নিকট ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালত ডিক্রি প্রদানকারী আদালতের ন্যায় একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এখানে বলছে যে ডিক্রি জারির জন্য যে জায়গা পাঠানো হয়েছে সেই আদালত ডিক্রি প্রদানকারী মানে বিচারিক আদালতের মতো তার একই ক্ষমতা আছে। এক্ষেত্রে ডিক্রি জারিকারী আদালত ডিক্রি দানকারী আদালতের সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে না। কিন্তু ডিক্রিতে যদি থাকে 10 লাখ টাকা, জারিকারক আদালত 10 লাখ টাকাই আদায় করবে, এর বাইরে কিন্তু ওনার ক্ষমতা নাই। অর্থাৎ জারি আদালতের ডিক্রি বহির্ভূত কোনো প্রতিকার দেওয়ার ক্ষমতা নাই। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে, তা নিম্নে দেওয়া হলো। তবে এই লাইনের কিছু কি আছে? ব্যতিক্রম আছে। যেমন দেখেন, ডিক্রি প্রদানকারী আদালত এখতিয়ারবিহীন হলে তখন জারি আদালত এই বিষয়ে বিবেচনা করতে পারবে। এখতিয়ারবিহীন হলে মানে হলো
দেখা গেল যে আদালত ডিক্রি দিছে, জারিকারক আদালত দেখলো যে ওই আদালতে ডিক্রি দেওয়ার ক্ষমতাই নাই, নাই। তাহলে আবার উনি এর বাইরে যেতে পারে। বা দেখা গেল ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি দিছে 16 লাখ টাকা, কিন্তু ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি দিতে পারে 15 লাখ, বুঝছেন? তাহলে বাইরে যেতে পারে। 2 নাম্বার, ডিক্রিতে যদি আন্ডারলাইন কেন অস্পষ্টতা দেখা যায়, সেক্ষেত্রে জারি আদালত মোকদ্দমার রায় এবং প্লিডিংস পর্যালোচনা করে ডিক্রির প্রকৃত স্পষ্ট রূপ উদ্ঘাটন করতে পারে। এখন ডিক্রি জারি মামলা করছে, এখন কতটুকু জায়গা দখল বুঝাই দিবে, ডিক্রিতে সুস্পষ্টভাবে ধরেন এরকম কিছু নাই। তাহলে সেই ক্ষেত্রে ডিক্রি জারিকারক আদালত ওই প্লিডিংস মামলার রায় এগুলো পর্যালোচনা করে উনি সিদ্ধান্ত নিতে পারে। বুঝেন নাই বোধহয়? ডিক্রিতে যা লিখছে দেখা গেল যিনি জারি করবে তার কাছে ওটা স্পষ্ট না, তখন উনি প্লিডিংস পর্যালোচনা করে রায় পর্যালোচনা করে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এটা হলো কথা। জমি আছে দেখা গেল 10 কাঠা, ডিগ্রি দিছে 4 কাঠা কম, তখন জারিকারক আদালত দেখলো কি ওর সাথে তো সমন্বয় মেনে না, আচ্ছা, ডিক্রির দ্ব্যর্থবোধক হলে সেক্ষেত্রে ডিক্রির সঠিক অর্থ উদ্ঘাটন করতে পারবেন। দ্ব্যর্থবোধক মানে হলো ভাষা ঘুরাই পেঁচাই আমাদের আরিফ সাহেব যখন আমরা প্রশ্ন করি উনি দ্ব্যর্থবোধক উত্তর দেন। দ্ব্যর্থবোধক উত্তর মানে হলো যে এমন ভাবে পেঁচাই টেঁচাই বলছে যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তখন এটা সঠিক অর্থ উদ্ঘাটন করতে পারে আর কি। আর ডিক্রির পরে যে পরিমাণ টাকা সুদ হিসেবে প্রাপ্য হয়েছিল তার ডিক্রির অর্থের সাথে যোগ করার আবেদন মঞ্জুর করতে পারে। মানে হলো দেখা গেল যে ডিক্রি হয়েছে 10 লাখ টাকার, এখন যিনি ডিক্রিদার তিনি বলতেছে যে না ডিক্রি তো 10 লাখ, বাট এতদিন আমারে ঘুরাইছে, আমি কি চাই? সুদও চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সুদ ডিক্রিদানকারী আদালত, ডিক্রি জারিকারক আদালত মঞ্জুর করতে পারে। কিন্তু মূল ডিক্রিতে ছিল কত টাকা? 10 লাখ টাকা, কিন্তু ইচ্ছা করলে উনি ওই যে সুদ, যে এতদিনে যে এত পার্সেন্ট সুদ দেওয়া লাগবে, এটা দেওয়ার ক্ষমতাও আছে। আচ্ছা, তাহলে একটু কথা শুনেন। এই ধরনের প্রশ্ন ধরেন আসছেন, এক্সিকিউটিং কোর্ট ক্যান নট গো বিয়ন্ড ডিক্রি, এই নীতির ব্যতিক্রম, এই প্রশ্নের মার্ক ধরেন আসলো 7। এখন তাহলে কি এই চুক লিখলে হবে না? যদি বলেন স্যার আপনি তো উত্তর লিখছেন এই চুক, তাহলে এই চুক লিখলে হবে না কেন? তখন এই ডিক্রির 14 গোষ্ঠীটা নিয়ে আনতে হবে, যে ডিক্রি জারি কি, জারি মামলা কোন জায়গা করা যায়, জারির পদ্ধতি কি, তারপরে আসতে হবে আসল জায়গায়। বুঝতে পারছেন? আপনি যখন কারো কাছে কোনো অনুরোধ করতে যান বা টাকা ধার চাইতে যান, তার সাথে তো আগে যাইয়েই দেয় এত টাকা দেওয়ার লাগবে, আগে কুশল বিনিময় করেন, তার জন্য একটু 1 কেজি মিষ্টি নিয়ে গেছেন, একটু কথাটা বলে তারপরে এই জায়গায় আসতেছি। এখন যখন আমার উত্তর ছোট হয়ে যাচ্ছে, পরীক্ষার প্রশ্নে মার্ক বেশি আছে কিন্তু উত্তর কি ছোট হয়ে যাচ্ছে, তখন আমি চেষ্টা করব এই রিলেটেড আর কি কথা আছে ওইটুকু একটু লেখার পরে তারপর আসল উত্তরে আমি, তবে ওই আর যা লেখছি এটার সাথে আবার এই আসল উত্তরের আবার যোগ সূত্র থাকতে হবে। তাহলে আমি এই যে ডিক্রি প্রদানকারী আদালত কোথায় কোথায় জারি মামলা করা যায়, জারি মামলার পদ্ধতি কি কি, এগুলো হালকা সংক্ষিপ্ত লিখে তারপরে আমি এই লাইনে চলে আসলাম। বুঝতে পারছেন? তো আমাদের আজকে পড়া এতটুকুই। আগামীকাল সকালে আসেন, আমরা এই কখন ডিক্রি আদালত জারি কার্যক্রম স্থগিত করতে পারে এই সম্পর্কে বিস্তারিত বলবো। আজকে এতটুকুই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।